মেয়েদের প্রচুর ধৈর্য, তাই শ্বশুরবাড়িতে সবাইকে নিয়ে অ্যাডজাস্ট করে সংসার করার মধ্যেই শান্তি খুঁজে পেয়েছি। তো রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের হলো বৃহস্পতিবার, সকাল এখন 8টা বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি। সাথে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের সকালবেলায় অফ ক্যামেরায় আমি সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। তো এইবার ছাদে চলে এসেছি, ছাদের পরিবেশটা তোমাদের দেখিয়ে নিলাম। আজকের আকাশে হালকা হালকা মেঘ আছে, আর গাছে একটা ফুল ফুটেছে, কয়েকটা কুঁড়িও আছে, আর আকাশে ভালো মেঘও জমেছে। তার মধ্যে দেখো সূর্য উঠেছে ভীষণ কড়া। তো যাই হোক, এখন দেখো নিচে চলে এসেছি। নিচে এসে রান্নার কিছুটা জোগাড়ও করে নিয়েছি, আর এদিকে রান্না চাপিয়েও দিয়েছি। তো কি বলো তো, আজকে সকাল সকাল আমাকে রান্না করে নিতে হবে। ছেলে আর ওর বাবা একটু বের হবে, তো ওই কারণেই আমি সকালবেলায় রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দেখো, আজকে একটা সবজি তরকারি করব আর মাছের তরকারি করব। সবজির মধ্যে আছে সতনা ডাঁটা, আর বাবাকে বলেছিলাম একটু ঝিঙে এনে দিতে আর পোস্ত, তো দুটো এনে দিয়েছে। আজকের সতনা ডাঁটা ঝিঙে আলু পোস্ত দিয়ে রান্না করছি এখন। আর মাছটা এখনো রয়েছে, ধোয়া আছে, তো ওটা কিছুটা রান্না করব আর কিছুটা গুছিয়ে রাখবো। আর আজকে বর্মশাই বাজারে যায়নি, বাবা গিয়েছিল, বাবা মাছও এনে দিয়েছে। আর বর্মশাই ঘুম থেকে উঠেই একটুখানি চা খাবে, খেয়েই ও ঠাকুর ঘরে চলে যাবে, ঠাকুর পুজো করে নিয়েই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। তো ওই কারণে একটু তাড়াহুড়ো করছি আর কি। আর দেখো, আজকে সকালবেলায় রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করেছি। সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে সকালবেলার বাসি কাজ তোমাদের শেয়ার করতে পারিনি। ঘরবাড়ি তো এখনও কিছুই মোছা হয়নি, তো পরে মুছবো, রান্নাঘর পরিষ্কার করব আবার রান্নার পরে, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর কি। আর হ্যাঁ, আরও একটা ইম্পর্টেন্ট কাজ করব, ফ্রিজটাকে আজকে পরিষ্কার করব। আর এখন গরমকাল তো ফ্রিজের মধ্যে একটা গন্ধ হয়ে যায়, জানো তো, একটু ঘন ঘন পরিষ্কার করতেই হয়। আর তা না হলে খাবারে দেখবে একটা অন্যরকম গন্ধ হয়ে যায়। আর এমনিতেই তো সব সময় চালিয়ে রাখতে হয় ফ্রিজটা, আর তার মধ্যে আবার বরফও জমে যায়। তবে বরফটা আজকের আমি পরিষ্কার করব না, ওই যে নোংরাগুলোকে পরিষ্কার করব। আর ফ্রিজের ডোরের গায়ে যে গার্ডারটা থাকে, কি বলবো, রাবারটা থাকে, সেটাই আজকে ক্লিন করব। ফ্রিজের ভিতরে বাইরে তো সবাই পরিষ্কার করে, কিন্তু গার্ডারটা কজন করে আর কিভাবে করতে হবে সেটা কিন্তু অনেকেই জানে না। তো দেখো, আজকের আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো, এখন সকালবেলায় দেখো মাছ ভেজে নিলাম, তো মাছের তরকারি বসিয়ে দিয়েছি। আর ওদিকে তাড়াহুড়োও করছে, কখন ওদের খেতে দেবো, ওরা বেরিয়ে পড়বে, তো সেই একটা টেনশন আমার মধ্যে চলছে আর কি। তো যাই হোক, এখন ঝপঝপ মাছের তরকারিটা করে নিচ্ছি। একটু আলু দিয়েই আজকে মাছের তরকারি করব। ওই তেলের মধ্যে একটুখানি সাদা জিরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার মধ্যে টমেটম দিয়েছি। আর প্রত্যেক দিন যে মশলাগুলো দিই, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আলু আগেই ভেজে রেখে দিয়েছি। তো এইবার একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো, নিয়ে আলু দিয়ে আর একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েই তারপরে মাছ দিয়ে দেবো, দিলেই আমার তরকারি হয়ে যাবে। তবে সব মাছ দেবো না, দুটো মাছ ভাজা রেখে দেবো, মানে পেটির দিকটা ভাজা রেখে দেবো। তো যাই হোক, দেখো এখন তরকারি আমার হয়ে গেছে, ওদিকে মাছ দিয়ে দিয়েছি, তরকারি নামিয়ে নেবো। তো দেখো, তরকারি নামিয়ে নিলাম। তো ওদিকে ভাতও হয়ে গেছে, অবশ্য বাবা ভাতটা বানিয়ে দিয়েছে, মানে ছাদে কাঠের জালে। আর আমি এদিকে দু রকম তরকারি করে নিলাম, ওই পোস্তর তরকারি করেছি ঝিঙে দিয়ে, আর মাছের তরকারি করেছি আলু দিয়ে। তো দেখো, এই তরকারি দিয়েই ওরা খেয়ে কিন্তু বেরিয়ে যাবে। এই যে মাছের ঝোল আর এই যে পোস্তর তরকারি, আর মাছ ভাজা আছে, ওই 2 পিস মাছ ভাজা। আর ছেলে খাওয়া শুরু করে দিয়েছে, দেখো এখন পোস্ত দিয়ে খাচ্ছে, এইবার মাছের ঝোল দেবো। আর বাবা আম দুধ দিয়ে খাচ্ছে। তো তোমাদের সাথে আর শেয়ার করিনি, একদম ভুলে গেছি জানো তো, তাড়াহুড়োর মধ্যে এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে আমি ওকে খেতে দিচ্ছি। আর ওর বাবা ওদিকে ঠাকুর পুজো করছে, এসেই খেয়ে বেরিয়ে যাবে। মানে সকালটা এত তাড়াহুড়ো যায়, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এখন ওরা বেরিয়ে গেছে, এইবার আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। মানে রান্না করার পরে গ্যাস ওভেন, রান্নাঘরের ওয়ালগুলো ভীষণ নোংরা হয়ে যায় জানো তো, মানে তেল ছিটিয়ে পড়ে। তো সেইগুলোই সঙ্গে সঙ্গে যদি না পরিষ্কার করে নিই, ওই কাজ করছি বলে আর করাই হয় না। তো ওই কারণেই সঙ্গে সঙ্গে আমি করে নেওয়ার চেষ্টা করি। আর এটা যদি ফেলে রেখে দিয়ে আমি একটুখানি মানে রেস্ট নিই বা অন্যান্য কাজ করি, তখন আর এটাই করা হয় না। সবসময় চেষ্টা করি রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েই তারপরে অন্য কাজে হাত দিই। তো যাই হোক, দেখো রান্নাঘর এদিকে আমি মেজে ঘষে নিলাম, মানে গ্যাস ওভেনটা মেজেও নিলাম একটু ভিম বার কসবাইট দিয়ে আর কি। আর এদিকে ওয়ালগুলো একটু মুছে মাছে নিলাম, ওই যে কিছুটা
বা বাসন মেজেছি তো তারই জল ছিটিয়ে লেগেছে। আর জল ছিটিয়ে লাগলে না একটু দাগ হয়ে যায় না ভালো করে ক্লিন করে নিলে, জানো তো। ওই কারণে আমি প্রত্যেক দিন কাপড় দিয়ে পাটা দিয়ে পুরো সম্পূর্ণ মানে জায়গাটাকে ক্লিন করে নিই, যাতে রান্নাঘরটা শুকনো থাকে আর সিঙ্কটাতে যাতে না দাগ লেগে যায় আর কি। আর যতই সিঙ্কটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি, সিঙ্কের কোণে কোণে দেখবে একটু কালো কালো লাল লাল দাগ হয়ে যায়, কিছুতেই উঠতে চায় না। ওই কারণে ব্রাশ দিয়ে লাইলনের জালি দিয়ে আমি ভালো করে রগড়ে নিই। আর আমাদের সিঙ্কটা লাগিয়েছেও ভুলভাল, জানো তো মিস্ত্রি। একটু সমান করে যে লাগাবে মানে স্ল্যাবটার লেভেলে লেভেলে, সেটা আর লাগায়নি, তো একটু নিচু হয়ে আছে ডাউন। তো ওইখানে সাদা পুট্টি দেওয়া আছে, আর যেহেতু সাদা পুট্টি দেওয়া আছে ওই কারণে জলের কষ লেগে লেগে না কালো লাল হয়ে গেছে। তো এটা কিছুতেই আমি তুলতে পারছি না, যতই চেষ্টা করি না কেন। তো যাই হোক, এখন মোটামুটি রান্নাঘর পরিষ্কার করে নিলাম। এবার রান্নাঘর দেখবো আধা ঘন্টার মধ্যে একদম শুকনো হয়ে গেছে। তো এদিকে ঘর মোছা শুরু করে দিয়েছি। ঘর তো সকালবেলায় মোছার টাইম পায় না, তবে প্রত্যেক দিন যে এরকম তাড়াহুড়ো হয় তা কিন্তু নয়। মাঝে মাঝে সকালবেলায় ক্লিন করে নিই, মানে ঘর মুছে নিই, আর মাঝে মাঝে আবার একটু দেরি করেই মুছতে হয় আর কি। কেননা সকালবেলায় যাওয়ার তাড়া থাকে, আগের দিন বলে দেয়, তো সেই মতো সকালবেলায় আমি রান্না চাপিয়ে দিই আর বাবাকে বলে দিই একটু বাজার করে এনে দেওয়ার জন্য। তখন বাবা এনে দেয়, আর বর্মশাই তখন আর যেতে চায় না। আর যেদিন করে একটু বেলা করে যায় সেদিন করেই বাজারে যায়। তো যাই হোক, এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি, আর ওদিকে রান্নাঘর এখনো বাকি আছে, তো এরপরে রান্নাঘরটাও মুছবো। আর আজকের বেশি কিছু মুছবো না, রান্নাঘর আর খাওয়ার ঘরটা মুছলেই আমার হয়ে যাবে। রান্নাঘরটা আজকে খুব সুন্দর লাগছে দেখতে, জানো তো, একদম চকচক করছে। তো চলো এইবার ঘর মুছতে মুছতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই লিখেছে, রান্না, গাছে জল, সাথে ঠাকুর পুজো, রাধা কৃষ্ণের স্নান করানো দেখে খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে সাজানো, জয় জগন্নাথ, ভালো থেকো তুমি। থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য, তুমিও ভালো থেকো। আর কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে আজকের পুজো, ঠিক গল্পটা আমি জানি, সুন্দর ভিডিও। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই, গল্পটা তুমি জানো আর তাও আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর কমেন্ট করেছে ঋতুপর্ণা নাগ, কি সুন্দর পুজো করলে, খুব সুন্দর হয়েছে সাজানো। তো দিদিভাই তোমাকেও অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, তুমি খুব ভালো থেকো গো। এদিকে সব কাজ আমার হয়ে গেছে, মানে ঘর মোছা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। তবে তার আগে 2-4টে জামা কাপড় আমার ছিল, সেগুলো কেচে দিয়েছি। তবে এই ছাদেই কেচেছি, জানো তো, তো ওর জলটা বেশি ছিল, সেটা দিয়েই এই ছাদের দরজার সামনেটা একটু ধুয়ে দিলাম। কারণ পায়রাগুলো পটি করে দিয়েছিল, জানো তো, ওই কারণে একটু ধুয়ে দিলাম। তো এইদিকে দেখো বিকাল হয়ে গেছে, তো বিকালবেলায় আমি বাসন মাজতে চলে এসেছি রান্নাঘরে। ওই যে দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়েছিল, তো তারই কিছু বাসন। বিকালের দিকে ছেলে ওর বাবা চলে এসেছিল, এসে খাওয়া দাওয়া করেছে, তো ওই কারণে একটু বেশি বাসন পড়েছে আর কি। তো সেইগুলোই এখন মেজে নিচ্ছি। আর এইবার ফ্রিজটাকে পরিষ্কার করতে যাব। তো ফ্রিজ পরিষ্কার করতে গেলে না ভীষণ চাপের, মনের মধ্যে একটা টেনশন হয়, করতে পারবো, কতক্ষণ সময় লাগবে, কিভাবে করব, এই একটা মনের মধ্যে চলতে থাকে। আর গতবারের ব্লগে কল্পকথা থেকে দিদিভাই লিখেছে, লক্ষ্মীনারায়ণের স্নান দেখলাম, খুব ভালো লাগলো। তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো এটা আমাদের লক্ষ্মীনারায়ণ ছিল না, রাধাকৃষ্ণই ছিল। দেখো ঠাকুর তো একই, রাধাকৃষ্ণ যা আর লক্ষ্মীনারায়ণ তাই, কিন্তু আমরা মূর্তিটার একটু আলাদা দেখি আর কি, তাছাড়া আর কিছুই না, দুটো ঠাকুরই কিন্তু একই। তো ওই কারণেই বললাম কিছু রাগ করো না বা মনে কিছু করো না। তো তুমি ভালো থেকো আর এই রকম কমেন্ট করো আর ভালোবাসা দিও। এইবার দেখো ফ্রিজ পরিষ্কার করতে চলে এসেছি, তবে ফ্রিজের লাইনটা বন্ধ করে দিয়েছি আর কি, কারেন্টটা বন্ধ করে দিয়েছি। আর ওই ফ্রিজের নিচে যে সবজির বাস্কেটটা ছিল সেটাই বের করে নিলাম, আর লিমকার বোতল ছিল, মানে যা যা ছিল নিচটা আগে পরিষ্কার করব, তারপরে উপরে করব। আমি অ্যাকচুয়ালি নিচ থেকে পরিষ্কার করে করে যাই, জানো তো, উপরের দিকে, কারণ নিচটা বেশি নোংরা হয়, উপরে কিন্তু অতটা হয় না। তো যাই হোক, এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই নিচে নোংরা হয় কারণ ওই বাস্কেটটা নিচে রাখা হয়, তো তার নিচে দেখবে একটু ধুলো ময়লা লেগে যায়, সেটাই যখন রাখি তখনই মনে হচ্ছে এই ময়লাগুলো আসে। আর গরমকালে দেখবে একটু বেশি গন্ধ হয়, কারণ ফ্রিজের মধ্যে আমরা দই রাখি, দুধ রাখি, মাছ রাখি, তো এগুলো থাকতে থাকতে না একটা ফ্রিজের মধ্যে গন্ধ তৈরি হয়ে যায়। তো ওই কারণে ফ্রিজটাকে সবসময় পরিষ্কার রাখতে হয়। আবার ফ্রিজের মধ্যে লেবু কেটে রাখলে গন্ধটা হয় না, কিন্তু আমাদের লেবু কেটে রাখা হয়, লেবু গোটাও রাখা হয়, প্রচুর লেবু আছে। এই যে ডোরটা আছে, ডোরটার মধ্যে দেখবে প্রচুর গন্ধরাজ লেবু রাখা আছে।
তো ওই লেবুগুলো গাছের, জানো তো, আমাদের নয়, আমার দিদিদের। তো আমাদের খেতে দিয়েছিল, তো সেগুলোই রাখা আছে অ্যাকচুয়ালি। তো আমাদের লেবু কখনোই ফ্রিজ থেকে খালি হয় না, তাও একটা গন্ধ সৃষ্টি হয়, যেহেতু এখন দুধ আর দইটা রাখা হচ্ছে। দই তো বিশেষ করে টক দইটা দেখবে ফ্রিজের মধ্যে থাকলেই একটা অন্য রকমের গন্ধ হয়েই যায়। আর চিংড়ি মাছ তো ওগুলো আমরা ডিপ ফ্রিজে রাখি, এগুলোতে তো রাখি না। আর এখানে ম্যাট ব্যবহার করি, কারণ কি বলতো, কোনো জিনিস রাখলে তার নিচে যে নোংরা থাকে বা ঘর্ষণ খেলে কোনো দাগ হয়ে না যায়, ওই কারণেই কাঁচটার উপরে একটা ম্যাট রেখে দিই। প্রত্যেকটা তাকের মধ্যেই দেখো ম্যাট রেখে দিয়েছি। আর উপরে যেগুলো ছিল এখন নিচে নামিয়ে নিচ্ছি। এইবার উপরের তাকটা পরিষ্কার করব। তবে আমি সব কিছু খুলে ডিপ ক্লিন কিন্তু করছি না। আর যেহেতু দুপুরবেলার খাবার দাবার কিছু রয়েছে, তাছাড়া দুধ দই রয়েছে, তো ওই কারণে আর বাইরে বের করলাম না, এর উপর থেকেই আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এতেই আমার যথেষ্ট পরিষ্কার ভালোই হয়ে যাচ্ছে, জানো তো। আর গতবারের ব্লগে কমেন্ট করেছে জয় অ্যান্ড মম থেকে, সিম্পল হাউসওয়াইফ জেএম থেকে, বিউটি মেকওভার লাইফস্টাইল থেকে, আর শান্তিপাল। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো গো। আর যে কোনো কাজ একটু ধৈর্য ধরে যদি করা যায়, কাজটা দেখবে অনেকটা ভালো হয়। তবে মেয়েদের কিন্তু প্রচুর ধৈর্য, সবাইয়ের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারে এবং সংসারের সমস্ত কাজ পরিপাটি করে নিখুঁতভাবে করতে পারে। আর সংসারটা যদি সুন্দরভাবে গুছানো পরিপাটি থাকে, তো আমরা মনে একটা শান্তি পাই, জানো তো। তো দেখো, এই যে ডোর আছে ফ্রিজের, ডোরের গায়ে একটা রাবার আছে। এই ফ্রিজের ডোরের চারিদিকে এই রাবারটা দেওয়া থাকে, তার ফলে কি হয়, ভিতরের বাতাস বাইরে আসতে পারে না, বাইরের গরম আবহাওয়াটা ভিতরে যেতে পারে না। তো এই রাবারটার খাঁজে খাঁজে দেখো কতটা ময়লা। তো এটা একটা ব্রাশ দিয়েই আমি পরিষ্কার করছি, তবে ব্রাশের মধ্যে কিচ্ছু দিইনি এখনো পর্যন্ত, শুধু জাস্ট একটু জল দিয়েই একটু ওয়াশ করে নিচ্ছি। দেখো ব্রাশটা কতটা নোংরা হয়েছে। এইভাবেই এই খাঁজগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, চারিদিকে, একদম চারিদিকে করে নেব। তবে ডোরের উপরের দিকটা একটু বেশিই ময়লা থাকে, তো ব্রাশ দিয়ে করার পরে আবার একটুখানি ভিমবার দিয়ে আমি ভালো করে রগড়ে নিলাম, কারণ এই নোংরাটা যাচ্ছে না কিছুতেই, তেলকালির মতো পড়ে গেছিলো, জানো তো। তো যাই হোক, এখন দেখো ব্রাশ দিয়ে করে করে অনেকটা ক্লিন হয়ে যাচ্ছে, কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। যে ফ্রিজের সব থেকে নোংরা জায়গা কিন্তু এই খাঁজগুলো, জানো তো। যতই ভিতরে পরিষ্কার করি, বাইরে পরিষ্কার করি, তবে এইগুলো যদি না পরিষ্কার করি তাহলে কিন্তু ফ্রিজের নোংরা থেকেই গেল। তো যাই হোক, দেখো এখন তোমাদের দেখিয়ে দিলাম ভালো করে কতটা নোংরা পড়েছিল, আর এখনও আছে একটু একটু, তবে আস্তে আস্তে আমি 2-3 বার করলে ওটা ঠিক হয়ে যাবে। তো দেখছো এখন পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। আর ডোরের চারিদিকের যে রাবারটা আছে সেটা আরও একবার ভালো করে মুছে নিলাম। ডোরের নিচের যে রাবারটা ছিল তার মধ্যে একটু ভিম লিকুইড দিয়ে ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। আর নোংরাগুলো কেমন ড্রাই হয়ে গেছে, ওই কারণে একটু জল কাপড় দিয়ে না মুছলে না এখানে পরিষ্কারই হয় না। তো দেখো সম্পূর্ণ ডোরের চারিদিকের যে রাবারটা ছিল সেটা কিন্তু আবার ক্লিন হয়ে গেছে। এইবার ভিতরটা আমি একটু পরিষ্কার করে নিলাম। তো চলো, এইবার দেখো ফ্রিজটা আমরা একটা স্ট্যান্ডের উপরে রাখি, তো ওই স্ট্যান্ডটাও নোংরা থাকে, দরজা সবসময় বন্ধ থাকে, ওই কারণে স্ট্যান্ডটা ভালো করে দেখাও যায় না, আর স্ট্যান্ডটা পরিষ্কারও করা যায় না। যখন ঘর মুছি আমি তখন কিন্তু পরিষ্কার করে নিই, তবে কিন্তু অতটা ভালোভাবে পরিষ্কার হয় না। তো দেখো এখন একটুখানি সার্ফ জল দিলাম স্ট্যান্ডটার উপরে, দিয়ে ভালো করে কসবাইট দিয়ে রগড়ে নিয়েছি প্রথমে, তারপরে ব্রাশ দিয়েও যেগুলোতে হাত যাচ্ছে না কোনায় কোনায় সেগুলো ব্রাশ দিয়ে ভালো করে রগড়ে নিয়েছি। এবার গামছা দিয়ে ভালো করে দেখো এদিক ওদিক পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি বলতো, সব সময় তো এগুলো করা হয় না, মাঝে মধ্যে করা হয়, তো একটু যেদিন করি আর কি, একটু ভালো করে না করলে হয় বলো। তো দেখো সম্পূর্ণ পরিষ্কার কিন্তু আমার হয়ে গেছে। আর এবার ওই সাইডটা পরিষ্কার করলেই আমার হয়ে যাবে। তবে পেছন দিকটা পরিষ্কার করতেই পারি না, জানো তো, কারণ আমি টেনে যে বাইরে আনবো সেটাও পারি না। তো যাই হোক, আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে কত কিছু লেগেছে দেখলে, একটা কসবাইট লেগেছে, ভিম লিকুইড লেগেছে, ব্রাশ, একটা গামছা নিয়েছি, মানে গামছাটার অর্ধেকটা ছিঁড়ে নিয়েছি আর কি, আসলে এই গামছাটা পুরানো হয়ে গেছে, লাগছিল না, তো নিয়েছি। আর গামছা সব থেকে নরম কাপড়, এটা ফ্রিজ পরিষ্কারের পক্ষে খুবই ভালো। তো এইবার বাইরেটা একটু ক্লিন করে নিচ্ছি, আসলে রান্নাঘরের পাশেই থাকে, তো রান্না করার সময় দেখবে তেল কিন্তু উড়ে বেড়ায় বাতাসে, সেগুলো কিন্তু এই ফ্রিজের গায়ে লেগেই যায়। তবে গাটা বেশিরভাগ ঘন ঘনই আমি পরিষ্কার করি, অবশ্য নোংরা একদমই নেই ধরতে গেলে। আর বিকালে শুরু করেছি, ফ্রিজ পরিষ্কার শেষ হলো এই সন্ধ্যের পরে, এইবার সন্ধ্যে দিতে যাব। আমার কাজের কোনো শেষ নেই, টুকটুক করেই যাচ্ছি। তো এরপরে রাতের খাবার করব আবার।
আর আমার এই ফ্রিজ পরিষ্কার তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো। আর ভিডিওটা কোথাও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এখানেই রাখছি, এবার দেখা হবে পরের ভিডিওতে।